আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের চতুর্থ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মিমি কিছু বলতে যাবে ঠিক সেই সময়ে বাবা আমাকে কল দিয়ে বলল কামাল সাহেব নাকি বাবাকে জেলের ভিতরে ঢুকিয়ে আটকে রাখছে। এটা শুনে তো আমার পুরো মাথা হেট হয়ে গেল। আমি বিছানার নিচ থেকে পিস্তল হাতে নিয়ে বললাম, আজকে তোরে আমি খাইছি। আপু ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে ভাই, তুই পিস্তল হাতে নিয়ে কোথায় যাস? আমি বললাম, ওই শালার এত বড় সাহস আমার বাবাকে জেলের ভিতরে ঢুকিয়ে রাখছে। আপু আমার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে বলল, মাথা ঠান্ডা করে এখানে বস, আমি বিষয়টা দেখছি। মিমি সাবধান, ওকে ঘর থেকে বের হতে দিবে না। আমি আর তোমার ভাই এই বিষয়টা দেখছি। আপু যেতেই মিমি দরজা লাগিয়ে বলল, এত রেগে যান কেন বলেন তো? আমি বললাম, মিমি আমাকে যেতে দাও বলছি। আপু একা কিছুই পারবে না। মিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনি এখন যেতে চান তাই তো? ঠিক আছে, তাহলে আমাকে আগে মারেন, এরপর যাবেন। আমি বললাম, মিমি তুমি বিষয়টা বুঝতেছো না। মিমি আমাকে বিছানার উপর ফেলে দিয়ে আমার বুকের উপর শুয়ে বলল, আমি সবকিছু বুঝি, মাথা গরম করলে কিছুই হয় না। এখন আপু গিয়েছে, কিছু হবে না, আপনার এত চিন্তা করতে হবে না। আমি মিমিকে এবার বুকের সাথে মিশিয়ে ধরে বললাম, আমাকে এভাবে যে জড়িয়ে ধরেছো, যদি আমি কোনো অঘটন ঘটিয়ে দিই? মিমি বলল, হলে সমস্যা কি, কয়েকদিন পর তো আমাদের বিয়ে, আর আপনার উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে, আমি জানি আপনি আমার সাথে। আমি বললাম, হয়েছে বাবা, আর কিছু বলতে হবে না। মিমি শোনো। মিমি মাথা উঁচু করে দুই হাত দিয়ে আমার গাল ধরে বলল, গো বলেন সাহেব। আমি বললাম, এক সময় আমি ধরে নিয়েছিলাম তোমাকে বিয়ে করব না, কিন্তু যখন শুনলাম বাবা মা তোমাকে পছন্দ করেছে, তখন চিন্তা করলাম। মিমি আমার বাকি কথা শোনার আগেই আমার উপর থেকে উঠে বলল, আমি কি জোর করছি যে আপনি আমাকে বিয়ে করেন? আমি জোর করে কারো সাথে কিছু করতে চাই না, আপনি আপনার পছন্দ মতো বিয়ে করে নেন, আমি না করব না। আমি মিমিকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, হয়েছে ম্যাডাম, আর রাগ করতে হবে না, তবে আপনি আমাকে একটু যত্ন সহকারে ভালোবাসবেন, তাহলেই হবে। এই নেন ফোন, আপুকে কল দিয়ে দেখো কি বলে। আমার কথা মতো মিমি কল দিতেই আপু বলল, সবকিছু সমাধান হয়ে গেছে, আমি বাবাকে নিয়ে বাসায় আসছি। মিমি আমার হাতে ফোনটা দিয়ে বলল, দেখলেন তো ভাবি কি সুন্দর বিষয়টা সমাধান করে দিল। আপনি তো শুধু পারেন ঝগড়া করতে। আমার কাছে কামাল সাহেবের নম্বর আগে থেকেই ছিল। আমি ওনার নম্বরে কল দিতেই কামাল সাহেব ফোন রিসিভ করে বলল, আমি থানা থেকে বলছি, বলেন আপনার কি উপকার করতে পারি? আমি বললাম, হাত পা কেটে বস্তার ভিতরে ঢুকিয়ে রাখবো, কেউ বলতেও পারবে না তোর শত্রুতা আমার সাথে। এর মাঝে আমার বাবাকে টেনে নিয়ে আসলি কেন? ওপাশ থেকে কামাল সাহেব বলল, ও তুই, ভাগ্য বলো যে তোরে সেই দিন ম্যাডাম বাঁচিয়ে নিয়েছে। আমার সাথে শত্রুতা করে খুব বড় ভুল করে ফেললি, এর হিসাব কিন্তু আমি হাতে নাতে বুঝিয়ে দিব, বুঝিস কিন্তু। মিমি ফোনটা টান দিয়ে নিয়ে কল কেটে দিল, আর আমার উপর রাগি চেহারায় তাকিয়ে বলল, এই আপনি কবে ভালো হবেন বলেন তো? পারেন তো শুধু গাধার মতো ঝগড়া করতে। বিয়ের পর যদি এইসব কিছু করেন না, তাহলে আপনাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব, এই বলে দিলাম। ভাবছিলাম আপনি হয়তো ভালো হয়ে যাবেন, কিন্তু না, ভালো হবেন না, থাকেন আপনি আপনার মতো। যাক বাবা, মিমিও রেগে চলে গেল। আমি এবার বিছানায় শুয়ে এক ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বের হয়ে দেখি সবাই একসাথে মিলে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে আম্মু বলল, বাবা মিমি নাকি আজকে চলে যাবে, যা ওকে একটু এগিয়ে দিয়ে আয়। মিমি আমার উপর রাগ দেখিয়ে বলল, আমাকে এগিয়ে দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। ভাবি তাহলে আমি গেলাম। মিমি বাসা থেকে বের হতেই আপু আমাকে ধমক দিয়ে বলল, এভাবে হাবলা হয়ে দাঁড়িয়ে না থেকে মিমিকে এগিয়ে দিয়ে আয়, যা, মেয়েটা একা একা যেতে পারবে না। আপুর কথা শুনে বাসা থেকে বের হতেই দেখি মিমি রিক্সার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ওর পাশে দাঁড়িয়ে বললাম, সরি। মিমি কোনো কথা না বলেই দাঁড়িয়ে আছে। আমি আবার বললাম, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন প্লিজ। মিমি রিক্সায় উঠে গেল আমাকে একা রেখে। আমি তাড়াতাড়ি মিমির পাশে বসে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, যাও, তোমাকে আমি কথা দিলাম আজকের পর থেকে আর কখনো ঝগড়া করব না। মিমি এবার কান্না করে আমার বুকে মুখ লুকিয়ে বলল, আপনার কিছু হলে বুঝি আমি থাকতে পারবো? আপনি বোঝেন না কেন আপনাকে আমি কতটা ভালোবাসি। আমি বললাম, একদম কান্না করবে না, আমি বললাম তো আজকের পর থেকে আমি কারোর সাথে কোনো ঝগড়া করব না। মিমি বলে চোখের পানি মুছে বলল, আপনাকে ছেড়ে দিতে ইচ্ছে করছে না, কিন্তু কি আর করব, যেতে তো হবেই, না গেলে আবার আপনাকে স্বামী হিসাবে পাবো না। আসছিলাম ভাবির বাসায় বেড়াতে, বুঝি নাই এই অল্প সময়ে ভাবির ছোট ভাই আমার মন কেড়ে নিবে। লাভ ইউ সো মাচ। আমি বললাম, তা রুই মাছ নাকি বোয়াল মাছ? মিমি বলল, এই দিব কিন্তু একটা, মজা করবেন না।
মিমি ওর ব্যাগ থেকে কিছু টাকা দিয়ে আমার পকেটে গুজে দিয়ে বলল, সিগারেট খাওয়া কমিয়ে দিবেন, আমাকে কিন্তু নিয়মিত কল দিবেন, না হলে আপনার অবস্থা খারাপ করে দিব। আমি বললাম, এই পাগল হয়েছো, আমি টাকা দিয়ে কি করব? মিমি বলল, কিছু করতে হবে না, আমার হবু হাজবেন্ডকে আমি টাকা দিয়েছি, তাতে আপনার কি? আমি বললাম, আচ্ছা বাবা সরি, আমার ভুল হয়ে গেছে। বাস স্টপে আসতেই মিমি রিক্সা থেকে নেমে আমাকে জড়িয়ে ধরে বলল, নিজের খেয়াল রাখবেন, আমি আসার আগ পর্যন্ত প্লিজ কারোর সাথে কোনো ঝামেলা করবেন না, নিজের খেয়াল রাখবেন আর ঠিকঠাক মতো খাবার খাবেন। আমি মিমিকে ছাড়িয়ে ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, তোমার প্রতিটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব, এখন তাহলে যান। মিমি বলল, আমার আরো কিছু চাই। আমি বললাম, যত যা লাগবে বিয়ের পর দিব, এখন যাও। মিমিকে বাসে তুলে দিয়ে বাসার দিকে আসবো, তখন পাশ থেকে রাসেল ওর বন্ধুদের সাথে বলছে, ইস বেচারা নতুন নতুন বিয়ে করবে, তবে বিয়ে করে আর কি লাভ, বিয়ের আগেই তো ওর সাথে আমরা সবকিছু করে নিব, বেচারা অসহায় বয়ফ্রেন্ড। আমি রাসেলের কথা শুনে চুপচাপ আমার মতো আমি চলে যেতে লাগলাম। আমি মিমিকে কথা দিয়েছি, কয়েকদিন আমি কারোর সাথে কোনো ঝামেলা করব না। হেঁটে হেঁটে বাসায় চলে গেলাম, ভাবলাম বিয়ের পর একেবারে কলেজে যাব, এই জন্য আর কলেজে আমার যাওয়া হয় নাই, বন্ধুদের সাথে যোগাযোগ করা আমি বন্ধ করে দিয়েছি। ওরা সব কয়টা স্বার্থপর, ওরা শুধু ওদের চিন্তাই করে। এই কয়েকদিন মিমির সাথে আমার সম্পর্ক আরো গভীর হয়েছে, প্রতিদিন ওর সাথে মিনিমাম 7-8 ঘন্টা কথা বলতে হতো। আমি বকা দিতেই ও শুধু কান্না করতো। দেখতে দেখতে বিয়ের সেই কাঙ্ক্ষিত দিন ঘনিয়ে আসলো। আজকে সারা রাত মিমি আমার সাথে কথা বলছিল, একটুও আমাকে ঘুমাতে দেয় নাই। ওকে কত করে বললাম, সকালে আমাদের বিয়ে, একটু ঘুমাতে দাও আমাকে, কিন্তু ও আমার কথা শোনেই নাই। সকালে ঘুমের ঠেলায় পড়ে যাচ্ছি, আপু এসে বলে গেল গোসল করে কাপড় পরে রেডি হতে। মেহমান মোটামুটি সবাই চলে আসছে, বিছানা থেকে উঠে বসলাম, মাত্র ঠিক সেই সময়ে অচেনা নম্বর থেকে কল এলো। আমি ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে ঝাঁঝালো রাগী কণ্ঠে হুঙ্কার দিয়ে বলল, আধা ঘন্টার ভিতরে রেডি হয়ে কলেজের সামনে থাকবে, না হলে জীবনের মতো পড়াশোনায় লালবাতি বসিয়ে দিব। সকাল সকাল রিয়া ম্যাডামের এমন কণ্ঠ শুনে আমার ঘুম উড়ে গেল। ও শিট, রিয়া ম্যাডাম তো বলেছিল আজকে নাকি কলেজ থেকে কোথাও ঘুরতে যাবে, কিন্তু আজ আমার বিয়ে, এখন কি করি? রিয়া ম্যাডাম আবার বলল, নিজের লাইফ নষ্ট করতে চাও নাকি আমাদের সাথে যাবে? আমি এবার মায়াবী কণ্ঠে বললাম, ম্যাডাম আমি বড় একটা বিপদে ফেসে গেছি, আমার জীবন মরণের প্রশ্ন, আমি না আসলে কি হবে না, প্লিজ আমাকে ছাড়া। রিয়া ম্যাডাম বলল, এই মুহূর্তে যদি আমার কথা না শোনো তাহলে পড়াশোনা তো জন্মের মতো শেষ হয়ে যাবে, সাথে তোমার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি রিয়া, মুখে একবার যা বলি তাই করি, তোমার কাছে সময় এখন আধা ঘন্টা, 1 সেকেন্ড লেট হলে আমি আমার পদক্ষেপ নেওয়া শুরু করব। রিয়া ম্যাডাম কল কেটে দিতেই আমি ধবাস করে ফুলের উপর বসে গেলাম। এখন আমি কি করব? পড়াশোনা না করলে জীবন অচল, মাত্র লাইফটা শুরু করতে যাচ্ছি। তাড়াতাড়ি আপুকে আর আম্মুকে ডেকে ভিতরে আনলাম। আম্মু আমার মুখ দেখে বলল, কিরে কি হয়েছে? দেখে মনে হচ্ছে খুব বেশি চিন্তিত তুই। আমি বললাম, আম্মু এখন আমার পিকনিকে যেতে হবে, বিয়েটা রাতে করলে হবে না আম্মু। আপু বলল, সকাল সকাল এইসব বলার জন্য এখানে ডেকে নিয়ে আসলি? আমি বললাম, সিরিয়াসলি আপু, বিশ্বাস কর আমার কথা। আপু ধমক দিয়ে বলল, কি বলিস এইসব তুই? মাথা খারাপ হয়ে গেছে? আজকে তোর বিয়ে আর তুই বলিস এখন পিকনিকে যাবি, এটা আবার কেমন কথা? আমি আপুকে রিয়া ম্যাডামের বলা সম্পূর্ণ কথাগুলো খুলে বললাম। সব শুনে আম্মু বলল, এত ক্ষমতাশালী হয়ে গেল তোর প্রিন্সিপাল ম্যাম, দাঁড়া আমি বিষয়টা দেখছি। আমি বললাম, আম্মু ওনার সাথে আমি কোনো ঝামেলা করতে চাই না, বলে যেও না, এই প্রিন্সিপাল ম্যাম কিন্তু তোমার ছেলের জীবন বাঁচিয়েছে। ম্যাডাম না থাকলে আজকে আমাকে এখানে দেখতে না। হতে পারে উনি দাজ্জাল মহিলা বা অহংকারী বা রাগী, কিন্তু তাও আমার ম্যাডাম। বিয়ে আমি রাতেই করতে পারবো, এইটুকু সমস্যার জন্য আমি আমার লাইফ ধ্বংস করতে পারবো না। পিকনিক থেকে ফিরে এসে আমি মিমিকে বিয়ে করব, এটাই একমাত্র রাস্তা। আপু বলল, কিন্তু ভাই আমার। আমি বললাম, সবাইকে যেভাবে বোঝানোর দরকার সেভাবেই বুঝাম, আর 15 মিনিট সময় আছে আমার কাছে। আমি শার্ট প্যান্ট পরে তাড়াতাড়ি রেডি হতে লাগলাম। আম্মু শুধু বলছে, কি হচ্ছে এইসব আমি কিছুই বুঝতে পারছি না, তোর মন যা চাই তাই করবি নাকি? আমি জানলার কাছে গিয়ে বসলাম। বাসা থেকে বের হয়ে গেলে সবাই ভাববে আমি হয়তো পালিয়ে চলে যাচ্ছি, এখন জানলা দিয়ে গেলাম। আর হ্যাঁ আপু, মিমিকে বলবি আমার জন্য অপেক্ষা করতে, আমি ফিরে এসে ওকে বিয়ে করব। জানালা দিয়ে বের হয়ে রিক্সা খুঁজতে লাগলাম, কিন্তু গাড়ির যেই জ্যাম, গাড়িতে গেলে 1 ঘন্টার সময় তো পার হয়েই যাবে, এর থেকে দৌড়ে যাই, এটাই আমার জন্য ভালো হবে। শেষে
কোনো উপায় না পেয়ে দৌড়াতে শুরু করলাম। 1 মিনিট আগে চলে গেলাম কলেজের গেটের সামনে। গিয়ে দেখি রিয়া ম্যাডাম আমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল। আমাকে আসতে দেখে উনি বলল, সবাই এখন গিয়ে বাসের ভিতরে বসো, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিব। আমি নিচে বসে হাঁপাতে লাগলাম। আসলেই আমি রিয়া ম্যাডামকে যতটা ভালো ভাবছিলাম তার থেকেও তিনি ততটা রাগী আর বদমেজাজি। রুদ্র সবার সাথে বাসের দরজার সামনে চলে গেল। আমি ওকে ডাক দিলাম, রুদ্র শোন একটু। রুদ্র আমার ডাক শুনে আমার দিকে ফিরেও পর্যন্ত তাকিয়ে দেখে নাই, ওর মতোই বাসে উঠে গেল। না, এভাবে বসে থাকলে চলবে না। আমিও গিয়ে বাসের ভিতরে বসি। বাসের ভিতরে গিয়ে দেখি সবাই সবার সিট নিয়ে বসেছে, শুধু একটা সিট ফাঁকা আছে, আর সেটা হলো রিয়া ম্যাডামের পাশে। আমি ভয়ে ভয়ে সিটের সামনে গেলাম, কিন্তু ম্যামের রাগ দেখে আর বসলাম না। চুপচাপ দাঁড়িয়ে আছি। বাসটার আপন গতিতে চলছে। পকেট থেকে ফোনটা বের করলাম, মিমিকে একটু কল দিয়ে দেখি ওর কি অবস্থা। রিয়া ম্যাডাম আমাকে বসতে বলে জানালার বাইরে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে ওনার পাশে বসলাম। ফোনের ওপাশ থেকে মিমির কান্না মিশ্রিত কণ্ঠ শুনে আমি তাড়াতাড়ি ফোন কানে নিয়ে বললাম, এই তোমার কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? মিমি বলল, আপনি আমার সাথে আর কথা বলবেন না, আজকে আমাদের বিয়ে, আর আপনি পিকনিক করতে চলে গেলেন, নাকি আপনি আমাকে বিয়ে করতে চান না? যদি অপমান করার ইচ্ছা থাকে তো সোজা বলে দিলেই তো পারেন। এত এত মেহমান আসছে বাসায়, এখন আমার বাবা ওদের কি বলবে? আমি বললাম, মিমি আমি তোমাকে কথা দিয়েছি বিয়ে করব। আমি বিপদে পড়ে শুধু পিকনিকে যাচ্ছি, বিকালে নইলে রাত্রে ফিরে আসব, এসেই তোমাকে বিয়ে করব। কসম করে বলছি আমি। কেউ আমাকে না বুঝলে তুমি তো বোঝো, একটু অপেক্ষা করো। মিমি বলল, মনে থাকে জানো, যান আজকের মতো মাফ করে দিলাম, যে করে হলেই হোক তাড়াতাড়ি ফিরে আসবেন প্লিজ। আমি বললাম, ওকে আমার লক্ষ্মী বউ। পাশ থেকে রিয়া ম্যাডাম বলল, এইসব করার জন্য এখানে আসছো? পার্সোনাল কথা বলতে হলে বাসায় গিয়ে বলবে, এখানে না। আমি সরি বলে ফোন কেটে দিলাম। ফোনের স্ক্রিনের উপর একটা মেসেজের দিকে আমার নজর গেল। সেখানে লেখা আছে, রিয়া ম্যাডাম বহুরূপী, ওনাকে হয়তো তুই চিনলি না, বিয়ের আসর থেকে এসে খুব বড় ভুল করলি, হয়তো আর ফিরে যেতে পারবি না, তবে বন্ধু হিসাবে তোরে খুব মিস করবো রে, ভালো থাকিস বন্ধু। মেসেজটা পড়ে আমার মনে কেন জানি সন্দেহ হতে লাগলো। এর মাঝে মিমি মেসেজ করে বলল, আমার মন বলছে আপনার সাথে আজকে খারাপ কিছু হবে, প্লিজ আপনি ফিরে আসেন। আমি মেসেজগুলো দেখে চিন্তিত হয়ে গেলাম। হঠাৎ করে বাস থেমে গেল। রিয়া ম্যাডাম সবাইকে নামতে বলে বলল, সবাই এখন তাড়াতাড়ি যেন নৌকায় উঠে পড়ি। বাস থেকে নামতেই সামনে সুন্দর একটা দৃশ্য দেখে মনটা জুড়িয়ে গেল। চারিদিকে শুধু পানি আর পানি, মাঝখানে ছোট্ট একটা পাহাড় দেখা যাচ্ছে। আমার মনে হয় ওখানেই ম্যাডাম যাবে। সবার সাথে আমিও নৌকায় উঠে গেলাম। এতগুলো মানুষের মাঝে আমার নিজেকে কেমন যেন অসহায় অসহায় লাগছে। চুপচাপ নৌকায় বসে আছি একা। এর ভিতরে রিয়া ম্যাডাম আমাকে ডেকে বলল, এখানে এসে বসো তুমি। রিয়া ম্যাডাম নৌকার সামনে ছোট্ট একটা চেয়ারে বসে আছে। সামনে থাকা চেয়ারে আমাকে বসতে বলল। তবে আশ্চর্যের বিষয় এটা যে আমাকে রিয়া ম্যাডাম ডাক দিতেই সবাই নৌকার ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিল। এইসব দেখে আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি চুপচাপ গিয়ে রিয়া ম্যাডামের সামনে দাঁড়ালাম। রিয়া ম্যাডাম আমাকে নিচে বসতে বলল। আমার ভিতরে এখন কেমন যেন একটা ভয় জন্ম নিয়েছে। এই সমুদ্রের মাঝে যদি আমি পড়ি তাহলে হয়তো আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। রিয়া ম্যাডামের কথা মতো আমি নিচে থাকা চেয়ারে বসলাম। যদি আমার শরীরের ঝাঁকুনির কারণে চেয়ারটা 1 ইঞ্চি পরিমাণ নড়ে তাহলে সরাসরি আমি পানিতে। আমি নিচে বসতে রিয়া ম্যাডাম বলল, তার শরীর ঠিক আছে তো এখন? আমি বললাম, কেন ম্যাডাম, আমি যদি সুস্থ হই তাহলে আমাকে কি আবার মারবেন নাকি? রিয়া ম্যাডাম মুচকি হাসি দিয়ে বলল, মারলেই বা তুমি কি করতে পারবে? আমি বললাম, ম্যাডাম ঠিকই তো বলছেন, আপনি মারলেই বা আমি কি করতে পারবো? কথায় কথায় তো বলতে পারেন পড়াশোনায় লালবাতি জ্বালিয়ে দিব। আপনি জানেন আজকে আমার বিয়ে ছিল, আমার হবু বউ। রিয়া ম্যাডাম বলল, তোমার এইসব কথা শুনতে আমি এখানে আসি নাই। তোমার বিয়ে নাকি এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে মনে হয় না যে তুমি এই বিয়েটা করতে পারবে। আমি বললাম, ছাড়েন ম্যাম, তবে আপনি যে বহুরূপী এটা আমি খুব ভালো করেই জেনে গেছি, নইলে আমারও পাওয়ার কম ছিল না। শুধু আমাকে বাঁচিয়েছেন বলে কিছু বলছি না, একদম নিস্তব্ধ নিশ্চুপ হয়ে আছি। ম্যাডাম বলে একটু সম্মান করি। রিয়া ম্যাডাম বলল, নইলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতি নাকি? আমি বললাম, সিসি এইসব কি বলছেন ম্যাডাম, আপনি আমার সিনিয়র, আবার আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডাম। রিয়া ম্যাডাম বলল, ম্যাডাম না হলে কি? আমি বললাম, আপনাকে। রিয়া ম্যাডাম বলল, কি ধর্ষণ করতি? আমি বললাম, প্লিজ ম্যাডাম। রিয়া ম্যাডাম বলল, আমি রাজি হয়ে যাব। আমি বললাম, আমার। রিয়া ম্যাডাম বলল, কি তোর কথা শুনে তোরে একটা সুযোগ দিব? আমি বললাম, ম্যাডাম আপনি। রিয়া ম্যাডাম বলল, শরীর থেকে কাপড় খুলে ফেলবো?
আমি বললাম, ম্যাডাম আপনি পাগল হয়েছেন? রিয়া ম্যাডাম বলল, আমি পাগলামো না করে তোর কথায় রাজি হয়ে যাব, তাই তো? আমি বললাম, আপনার কি হয়েছে? রিয়া ম্যাডাম বলল, আমার কি হয়েছে যে আমি তোর কথায় রাজি হচ্ছি না, তাই তো? আমি বললাম, প্লিজ আপনার পায়ে পড়ি। আমি বললাম, আমার পুরো কথা তো শুনবেন ম্যাডাম। রিয়া ম্যাডাম ঠাস ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, আমাকে কি বেশ্যাপাড়ার মেয়ে মনে হয় রে? আমার সাথে প্রেমের অভিনয় করে আমাকে রুমে নিয়ে গিয়ে শরীর থেকে কাপড় খুলবি, আবার নিজেও আমার সাথে মাস্তি করে তোর বন্ধুদের সামিল করবি? এত সস্তা রে আমি? দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসে তোর মতো বাচ্চা একটা ছেলের সাথে এইসব করব? আমাকে তোর কি মনে হয় আমি ম্যাডামের রাগী চেহারা আর আমার সাথে তুই তুকারি করে কথা বলাই অনেক বেশি ভয় পেয়ে গেলাম। তবে উনি যে কি বললেন এখন আমার মাথায় কিছুই ঢুকলো না। আসলে উনি আমাকে কি বোঝাতে চাইছেন? আমি ভয়ে ভয়ে বললাম, ম্যাডাম আমি কি কোনো অপরাধ করছি? আমার কথা শুনে রিয়া ম্যাডাম হতাশ হয়ে গেল। নৌকার নিচ থেকে হাতে করে একটু পানি নিয়ে মুখে দিল। ভদ্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমার জায়গায় অন্য কেউ থাকলে তোরে খুন করে ফেলতো, তবে আমার ধৈর্য এখন শেষ হয়ে গেছে। আমি বললাম, আমি কি করেছি এটা তো বলবেন। রিয়া ম্যাডাম বলল, সত্যি তুই কিছু জানিস না? আমি বললাম, জানলে কি না জানার ভান করতাম? থাক আর বলতে হবে না। এই কথা আমার বন্ধুরা বলেছে, তো ওরা আমাকে বলেছিল আমি যেন 1 লাখ টাকার বিনিময়ে আপনার সাথে প্রেমের অভিনয় করি, এইটুকুই। আমি রাজি হয়েছিলাম, কিন্তু যখন আপনি আমাকে বাঁচালেন তখন আমি ওদের সাথে সাথে না করে দিয়েছি। রিয়া ম্যাডাম বলল, আমার সামনে বসে এখনো তুই মিথ্যা কথাই বললি? আমি বললাম, এখানে আবার মিথ্যা কি, যা সত্যি তাই বললাম। রিয়া ম্যাডাম এবার রুদ্রকে ডাক দিল। রুদ্র দরজা খুলে বাইরে এসে বলল, জি ম্যাডাম। রিয়া ম্যাডাম বলল, ওর পরিকল্পনাগুলো একটু বলতো, নিজের কানে শুনতে চাই ও। মরার আগে এই আবদারটা একটু পূরণ করতে দে। রুদ্র আমার দিকে তাকিয়ে বলল, তুই তো আমাদের বলেছিলি ম্যাডাম আমাকে সবার সামনে অপমান করেছে, এজন্য ওনাকে পটিয়ে ভুলিয়ে ভালিয়ে রুমে নিয়ে যাব, আর সবকিছু ভিডিও করে এই ভিডিওটা নিজের কাছে রেখে ম্যামকে ব্ল্যাকমেল করব। তুই তো আমাদেরকেও বলেছিলি তোরা থাক আমাদের সাথে, যাতে রিয়া ম্যাডামকে ব্যবহার করতে পারবি। আমরা তোর কথায় রাজি হই নাই বলে তুই এখন আমাদের সাথে কথা বলিস না। তুই তো এমন ছিলি না বন্ধু, এতটা নষ্ট হয়ে গেলি কিভাবে তুই? রুদ্রের কথা শুনে আমার মুখের ভাষা অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। মুখ দিয়ে আমার আর কোনো কথাই বের হচ্ছে না। এবার আমি খুব ভালো করে ওদের পুরো সাজানো নাটক বুঝতে পারলাম। আমি ওদের কথায় রাজি হই নাই বলে ওরা রিয়া ম্যাডামের সাথে উল্টাপাল্টা কথা বলে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। রিয়া ম্যাডাম চোখ লাল করে বলল, জীবনে কোনোদিন একটা ছেলে পর্যন্ত আমার দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলার সাহস পর্যন্ত পাই নাই, আর তুই সেই দিনের একটা পিচ্চি ছেলে হয়ে আমাকে বলিস আমি তোর সাথে রুমে যাব? তোর মতো শয়তান ছেলে বেঁচে থাকলে কত কত মেয়ের জীবন নষ্ট হবে, এর কোনো হিসাব নেই। মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমি এবার তোত্তাতে তোত্তাতে বললাম, কি বলেন ম্যাডাম? রিয়া ম্যাডাম আস্তে করে বলল, তোরে মারার জন্য এখানে নিয়ে আসলাম, ভালো হবে না বল? একদিকে তোর হবু বউ অপেক্ষা করছে, আহা আফসোস হয় তোর লাজ যাবে বাড়িতে। রিয়া ম্যাডাম চুলগুলো বেঁধে হাতে একটা দড়ি নিয়ে বলল, আমাকে দেখে তোর সাদাসিধা মেয়ে মনে হয়, কোথাও কোথাও মানুষ আমাকে দেখেই ভয় পায়, এখন তুই চাইলেও আমাকে ভিলেন বলতে পারিস। ভিতর থেকে আমার সবগুলো বন্ধু বের হয়ে আমার হাত পায়ে এমন ভাবে ধরলো আমি যেন আর নড়তে পারছি না। রিয়া ম্যাডাম দড়ি হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, মরার আগে যদি তোর কোনো শেষ ইচ্ছা থাকে বলতে পারিস। আমি এবার হাসতে হাসতে বললাম, মারার ভয় আমাকে দেখান। ওই কি যেন একটা কথাই আছে না, তাকে আল্লাহ মারে কে। আমি কোনো সময় মৃত্যুকে ভয় পাই না, তবে শুধু এটুকু বলবো যে আমি বেঁচে গেলে সবাইকে কাঁচা জ্যান্ত মরিচ মিশিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো। রুদ্র তোরে খুব বিশ্বাস করতাম, আর তুই? রুদ্র কিছু না বলে মাথা নিচু করে দিল। রিয়া ম্যাডাম আমার গলায় দড়ি রেখে বলল, বাঁচার জন্য ইচ্ছা হয় না? আমি বললাম, মরার ভয় আমাকে দেখাবেন না, মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসলাম, সেখানে আপনি আবার আমাকে কি মারবেন? যেই মিথ্যা অপবাদে আমার সাথে এমন করলেন, বেঁচে থাকলে সবকিছু সত্যি করে দিব। রিয়া ম্যাডাম রাগে চোখ লাল করে আমার গলায় দড়ি চেপে ধরলো। সবাই আমার চারিদিকে ঘিরে ধরেছে, এজন্য আমি আমার হাত পা কোনো কিছুই নাড়াতে পারছি না। আমি এখন আমার সামনে মৃত্যুকে স্পষ্ট দেখতে পারছি। মৃত্যু এখন যেন আমাকে স্বাগতম জানাচ্ছে। ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে যেতে লাগলো। আমি আর শ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে কিছুক্ষণের ভিতরে আমি মারা যাব। ঠিক তখনই মিমির নিষ্পাপ মুখটা আমার চোখের সামনে ভেসে উঠলো। ওকে কথা দিয়েছি যে আমি ওকে বিয়ে করব, নিজের জন্য হলে হয়তো আমি মরে যেতাম, আফসোস থাকতো না আমার, কিন্তু এখন আমাকে মিমির জন্য হলেও বাঁচতে হবে। চেয়ারে বসার আগে দেখেছিলাম যদি 1 ইঞ্চি চেয়ারটা নড়ে যায় তাহলে আমি সরাসরি পানিতে। রিয়া ম্যাডাম এমন ভাবে আমার গলায় দড়ি চেপে ধরেছে আমি আর শ্বাস নিতে পারছি
পারছি না। শেষবারের মতো শরীরে যতটা শক্তি ছিল সবটা দিয়ে পিছনে একটা ধাক্কা দিলাম, যার ফলে আমি সবাইকে নিয়ে একসাথে পানিতে পড়লাম। পানিতে পড়তে গলা থেকে দড়ি সরে গেল। এখন জানো আমি আবার নতুন করে জীবন ফিরে পেলাম। রিয়া ম্যাডামকে সবাই উপরে টেনে তুললো। তখন যদি ওরা আমাকে দেখতে পায় তাহলে আমাকে ওরা বাঁচতে দিবে না। বলতে না বলতে রিয়া ম্যাডাম উপরে উঠে পানিতে আমাকে উদ্দেশ্য করে গুলি ছুটতে লাগলো। আমি ডুব দিয়ে নিজেকে বাঁচাতে চেষ্টা করছি, কিন্তু একটা গুলি এসে আমার ডান হাতে লাগলো। আমার হাতে গুলি লেগেছে দেখে রিয়া ম্যাডাম জোরে চিৎকার দিয়ে বলল, এখন পালিয়ে যাবি কোথায় চান্দু? ভাবছিলাম তোরে সুন্দর একটা মৃত্যু দিব, কিন্তু তুই তা হতে দিলি না। এখন কুত্তার মতো মারবো তোরে। আমি দূরে থাকা একটা নৌকা দেখে পানি থেকেই ডাক দিলাম, বললাম, চাচা আমাকে একটু সাহায্য করেন প্লিজ। নৌকায় বসে থাকা মুরব্বী লোকটা আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে দেখতে লাগলো কি হচ্ছে এখানে। রিয়া ম্যাডাম ধরা পড়ে যাবে এই ভয়ে উনি নৌকা ঘুরিয়ে চলে যেতে লাগলো। নৌকা থেকে পাভেল বলছে, ম্যাডাম ওকে মেরে ফেলেন প্লিজ, আপনি জানেন না ও বেঁচে গেলে কি করতে পারে আমাদের। জেলের নৌকা আমার আরো কাছাকাছি আসতেই আমি আর সাঁতার কাটতে পারছি না, হাত থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। ধীরে ধীরে আমি ডুবে যাচ্ছি। মুরব্বী চাচা নৌকা নিয়ে এসে আমাকে নৌকাতে টেনে তুলে বলল, ওরা কি তোমাকে মারতে এখানে নিয়ে আসছিল? আমি বলতেই মুরব্বী চাচা বলল, চিন্তা করো না, তোমার কিছু হবে না, আমি এখানেই তোমাকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। আমার মেয়ে হাসপাতালের নার্স। পানি থেকে পাড়ের কাছাকাছি আসতেই আমি আমার মানিব্যাগ চাচার হাতে দিয়ে বললাম, এখানে যা টাকা আছে সবগুলো আপনি নিয়ে যান, আমাকে শুধু একটু হাসপাতালে নিয়ে যান, আরেকটা কল করতে দেন আমাকে। মুরব্বী চাচা বলল, বাবা তুমি এখন আমার বাসায় চলো। আমি বললাম, না চাচা এখন বাসায় যাব না, আপনি আমাকে এখানে যে কাছাকাছি হাসপাতাল আছে সেখানে নিয়ে যান, ওরা এসে আমাকে দেখলে সত্যি সত্যি গুলি করে মেরে ফেলবে। আমার কথা মতো চাচা আমাকে হাসপাতালে নিয়ে গেল। আমি চাচার ফোনটা নিয়ে মিমিকে একটা কল দিলাম। বাসায় কল দিলে এখন সবাই আমার জন্য চিন্তা করবে। মিমিকে কল দিতেই মিমি ফোন রিসিভ করে বলল, এই আপনি কোন জায়গা পর্যন্ত আসছেন? আমি বললাম, মিমি শোনো। মিমি বলল, এই আপনার কি হয়েছে, আপনার কণ্ঠে এমন লাগছে কেন? আমি বললাম, মিমি কাউকে কিছু বলার দরকার নেই, আমি একটা ঠিকানা দিচ্ছি, ওখানে চলে আসো, আমার হাতে গুলি লেগেছে। মিমি আমার কথা শুনে হাউমাউ করে কান্না করতে করতে বলল, আমি আপনাকে আগেই বলছি আপনি ফিরে আসেন, কিন্তু আমার কথা শুনলেন না। কিভাবে কি হলো আপনার? আমি কি সবাইকে? আমি বললাম, কাউকে কিছু বলতে হবে না, তুমি আগে এখানে আসো। আর কান্না করছো কেন? আমার তো তেমন কিছুই হয় নাই, শুধু একটা গুলি লেগেছে। আমি কল কেটে দিয়ে চাচাকে বললাম, চাচা আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব এর ভাষা পাচ্ছি না। চাচা বলল, আরে না বাবা, আমি তো আমার কর্তব্য পালন করেছি, কিন্তু তোমাকে কে বা কারা মারতে এসেছিল? আমি বললাম, ছাড়েন চাচা, আমি এইসব বলতে চাই না, কাছের কেউ এভাবে বুকের মাঝে ছুরি ঢুকিয়ে দিবে তা বুঝতে পারি নাই। আমি চাচার কাছ থেকে ফোনটা নিয়ে রুদ্রর নম্বরে কল দিলাম। রুদ্র ফোন রিসিভ করে বলল, হ্যালো কে বলছেন? আমি জোরে হাসি দিয়ে বললাম, মৃত্যুর খেলার জন্য প্রস্তুত আছিস তো? এক একটাকে কুচুকাটা করব, বিশ্বাসঘাতকতা করলি না, এর ফল পাবি। পারলে খুব শীঘ্রই দেশ ছেড়ে পালিয়ে চলে যা। আমি যদি এক বাপের পোলা হই তাহলে তোর ম্যাডামকে বলে দিস, উনি বলেন নাই ওনাকে আমি রুমে নিয়ে যাব, সেই ইতিহাস বাস্তব করব আমি। তোরা যেই মিথ্যাকে সত্যি বললি সেটা আমি সত্যি করেই ছাড়বো। আমাকে তো তোরা খুব ভালো করেই চিনিস। এই পর্যন্ত বলে আমি কল কেটে দিলাম। চাচা আমার দিকে তাকিয়ে বলল, এমনটা করা কি ঠিক হবে বাবা? কারোর উপর এত রাগ দেখাতে নেই। আমি বললাম, চাচা আপনার কত কাজ আছে, আপনি যান, আমার হবু বউ আসছে। চাচা বলল, একা থাকতে পারবে তো? দাঁড়াও আমি আমার মেয়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। এরই মাঝে দরজা ঠেলে মিমি ভিতরে ঢুকে আমাকে বেডের উপর দেখে দৌড়ে আমার কাছে এসে আমার হাত দেখতে লাগলো। এবার আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আজকে আমাদের বিয়ে ছিল, আর আমি আগেই আপনাকে বলছি যে যাবেন না, কিন্তু আমার কথা শুনলেন না। এখন হলো তো, বাবা মা দেখলে কি বলবে? আমি মিমিকে জড়িয়ে ধরে বললাম, কান্না করো না, আমার কিছু হয় নাই, একটু আহত হয়েছি এই আর কি। মিমি বলল, এটাকে আহত বলে? আমি আজকে সারাদিন শাড়ি পরেছিলাম, ভাবছিলাম আপনি কখন আসবেন, কিন্তু আপনার কোনো খোঁজ খবরই নেই, আর এখন আপনার এই অবস্থা। আমি বললাম, আচ্ছা ছাড়ো এসব, এখন চলো বাসায় যাই। মিমি বলল, আগে বলেন আপনাকে কে গুলি করেছে? আমি মিমির কথা শুনে চাচাকে বললাম, তাহলে আজকের মতো আসি আমি, অন্য একদিন আপনার সাথে দেখা করব, ভালো থাকবেন চাচা। চাচাকে বিদায় দিয়ে হাসপাতাল থেকে বের হলাম। মিমিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার কাছাকাছি আসতেই তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।